নমস্কার, আমার 24-এ আমি মৌপি, আপনাদের সবাইকে স্বাগত জানাই। সুইস ব্যাংকের কথা আমরা অল্প বিস্তর সবাই শুনেছি। আমরা জানি যে সুইস ব্যাংক কর ফাঁকির স্বর্গ রাজ্য, কিন্তু আমরা কি জানি যে একদম আমাদের দেশের মধ্যে আমাদের ঘরের পাশে রয়েছে এমন একটা ব্যাংক যার উপর রিজার্ভ ব্যাংকের কোনো নিয়ন্ত্রণ নেই, যেটাকে বলা যেতে পারে ভারতের সুইস ব্যাংক। এবং এই নোট বাতিল পরবর্তী সময় সেখানে বিপুল পরিমাণের টাকা ডিপোজিট হয়েছে, কিন্তু কারো কিছু করার নেই। এক পা এগিয়ে গিয়েও পিছিয়ে আসতে হয়েছে দুপা কেন্দ্রকে। 24 ঘন্টা প্রথম গোটা দেশের মধ্যে প্রথম চ্যানেল হিসেবে সেই প্রতিবেদন আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। সিকিম থেকে আমাদের এক্সক্লুসিভ রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের সঙ্গে স্টুডিওতে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। রয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ সুখেন্দু শেখর রায়, রয়েছেন সিপিআইএম নেতা শ্রমিক লাহিড়ী, রয়েছেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য এবং রয়েছেন অর্থনীতি বিশ্লেষক অজিত দে। আপনাদের সবাইকে স্বাগত জানাই। একদম শুরুতে আপনাদের দেখায় যে বারবার যখন আমরা সুইস ব্যাংক এই শব্দবন্ধটা শুনে থাকি, সুইস ব্যাংক আসলে কি? সুইস ব্যাংক সুইজারল্যান্ডের ব্যাংকিং আইন গ্রাহকের টাকার উৎস নিয়ে প্রশ্ন তোলে না। সুইজারল্যান্ডের ব্যাংকিং আইনে গোপনীয়তা বজায় রাখার উপর জোর দেওয়া হয়। গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য যাতে অন্য কোনো ব্যক্তি বা সংস্থার কাছে না যায়, সেজন্য সুইজারল্যান্ডের ব্যাংকগুলি সবসময় নজর রাখে সুইজারল্যান্ডের ব্যাংকের নাম গোপন রেখে কোড ব্যবহার করেও অ্যাকাউন্ট খোলা যায়। এবং যে কারণে আমরা বিভিন্ন সময় শুনে আসি যে বহু মানুষ তারা সুইস ব্যাংকে তাদের টাকা রাখেন। কিন্তু একদম আমাদের ঘরের কাছে দেশের মধ্যে এরকমই একটা ব্যাংক, সেই ব্যাংক সিকিম, একদম আমাদের পার্শ্ববর্তী পড়শি রাজ্য, সেখানেই রয়েছে এরকমই একটা ব্যাংক। কিন্তু কেন কেন সেখানের একটি ব্যাংক এরকম সুবিধে পায়, কি বিশেষ মর্যাদা পায়, দেখুন। 1975 সালে ভারতের সঙ্গে সিকিমের সংযুক্তিকরণের সময় সিকিমের রাজা চোগ্যালের কিন্তু প্রধান শর্ত ছিল, যারা চোগ্যাল রাজাকে সিকিমের মানুষ কর দেন সেই সমস্ত মানুষ কিন্তু ভারতবর্ষের আয়করের থেকে মুক্ত থাকবেন। স্বাধীনতার 27 বছর পর 1975-এ ভারতের অন্তর্ভুক্ত হয় সিকিম। নতুন অঙ্গরাজ্যকে দেওয়া হয় বিশেষ সাংবিধানিক রক্ষা কবচ। সংবিধানের 371F ধারায় বিশেষ রাজ্যের মর্যাদা পায় সিকিম। আয়কর আইনের 10-26 এ ধারায় সিকিমের আদি বাসিন্দাদের সিকিমের মাটি থেকে আয়ের ওপর কোনো আয়কর দিতে হয় না। বিশেষজ্ঞরা বলছেন, বিশেষ সাংবিধানিক রক্ষা কবচের সুযোগ নেই টাকার রং বদলে স্টেট ব্যাংক অফ সিকিমকে ব্যবহার করা হচ্ছে। 1968 সালে চোগিয়াল রাজাদের আমলে স্টেট ব্যাংক অফ সিকিম তৈরি হয়। সংবিধান বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়ায় স্টেট ব্যাংক অফ সিকিম অন্যান্য ব্যাংকের মতো ব্যাংকিং রেগুলেশন আইন এবং রিজার্ভ ব্যাংকের নিয়ন্ত্রণের আওতায় পড়ে না। স্টেট ব্যাংক অফ সিকিম সিকিম সরকারের অধীনস্থ রাষ্ট্রায়ত্ত সংস্থা। সিকিমের বিভিন্ন সরকারি লেনদেন স্টেট ব্যাংক অফ সিকিমের মাধ্যমেই হয়। স্টেট ব্যাংক অফ সিকিমে শুধুই সিকিমের বাসিন্দারা অ্যাকাউন্ট খুলতে পারেন। ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা প্রায় 52,000। सत्ता पक्ष में इनके पास में काफ़ी काला धन एकत्र हुआ है। इसको सफ़ेद बनाने के लिए, लीगल बनाने के लिए इन लोगों ने बहुत कोशिश किया। ये तो हमको मालूम है, सबको मालूम है, और बैंक स्टाफ को भी मालूम है। যাদের অ্যাকাউন্ট তাদের আয়কর দিতে হয় না, আবার রিজার্ভ ব্যাংকের নজরদারি না থাকায় কেওয়াইসি নিয়ে কড়াকড়িও নেই। আয়কর কর্তাদের অভিযোগ, কালো টাকার কারবারিরা এর সুযোগই নিচ্ছেন। অচল নোট জমায় সিকিমবাসীর ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে সহজেই টাকার রং বদলে নিচ্ছেন তারা। এই সাংবিধানিক মারপ্যাচ এড়িয়ে আদৌ কি রোখা যাবে এই কালো টাকার রমরমা? সে উত্তরটা কিন্তু এখনো স্পষ্ট নয় কারুর কাছেই। ক্যামেরায় তপন সরকারের সঙ্গে সিজার মন্ডল, 24 ঘন্টা, সিকিম। আমি অজিত বাবুর কাছে প্রথমে আসবো। অজিত বাবু, একদম আমাদের ঘরের পাশে এরকম একটা ব্যাংক যার উপর রিজার্ভ ব্যাংকের নিয়ন্ত্রণই নেই। এটা স্টেট ব্যাংক অফ সিকিম আর সিকিম ইটসেলফ এই কাজটা প্রায় 1980 সাল থেকে চলছে। হঠাৎ এটা চোখের সামনে এসছে। এর আগে সিগারেট কোম্পানিরা ওখানে ডিউটি লাগতো না বলে তারা ওখানে নিয়ে গিয়ে একটা মেশিন রেখে দিত, আর ভায়া ওখান থেকে প্রোডাকশন দেখিয়ে ওরা এখানে বিল করে বিক্রি করতো এবং ট্যাক্স দিত না। তো সেইটা এখন যে এত তাড়াতাড়ি আমাদের এই ডিমনিটাইজেশনের জায়গায় গিয়ে পৌঁছে করবে, এটা কিন্তু স্বপ্নেরও অতীত।
এটা আমরা কখনোদিন ভাবিনি যে যারা করছে তারা এত তাড়াতাড়ি ওখানে গিয়ে তার বন্দোবস্ত করে ওখান থেকে টাকাটা ঘুরিয়ে আনবে এভাবে। এটা কিন্তু একদমই মানে beyond আপনি আমি imagination। জানি না, আমি জানতাম না এই ব্যাংকটার অস্তিত্ব বা নিয়ন্ত্রণ ছাড়া, আরবিআই নিয়ন্ত্রণ ছাড়া এটা এরকম ভাবে এক্সিস্ট করছে, অপারেট করছে। কিন্তু কালোবাজারি যারা, কালো টাকা যাদের হাতে রয়েছে, হোর্ডার যারা, তারা এই জায়গাটাকে এনক্যাশ করছে কিভাবে আপনাদের দেখাবো। সিকিম হিমালয়ের কোলে প্রকৃতির আপন হাতে গড়া এক দেশ। সুন্দরী সিকিমের টানে বছরভর ছুটে আসেন দেশ বিদেশের বহু পর্যটক। অপার সৌন্দর্য মাখা এই পাহাড়ি ভূখণ্ডেই এখন দুর্নীতির কালো ছায়া। কাঠগড়ায় স্টেট ব্যাংক অফ সিকিম। সিকিমের ভারতে যোগদানের শর্ত অনুযায়ী অন্যান্য ব্যাংকের মতো স্টেট ব্যাংক অফ সিকিম রিজার্ভ ব্যাংকের নিয়ন্ত্রণে নেই। আয়কর বিভাগ এনফোর্সমেন্ট ডিরেক্টরের অভিযোগ, আইনের এই ফাঁকটুকুর সুযোগ নিচ্ছে কালো টাকার কারবারিরা। অচল নোটে কোটি কোটি কালো টাকা জমা হচ্ছে স্টেট ব্যাংক অফ সিকিমের বিভিন্ন অ্যাকাউন্টে। সিকিমে কোনো বিমানবন্দর নেই, লুকিয়ে সড়কপথে সিকিমে পৌঁছে যাচ্ছে কালো টাকার বান্ডিল। পশ্চিমবঙ্গ, দিল্লি, বিহার, ঝাড়খণ্ড, অসম থেকে পাহাড়ি রাজ্যে ঢুকছে কালো টাকা। তারপর সেই টাকা স্টেট ব্যাংক অফ সিকিমের 40টি শাখার নানা অ্যাকাউন্টে জমা পড়ে যাচ্ছে বলে মনে করছেন আয়কর কর্তারা। काला धन उसको सफेद करने में बहुत कोशिश हुआ है कि इसमें गड़बड़ बहुत हो रहा है, अभी भी हो रहा है। स्टेट बैंक ऑफ सिक्किम में सीबीआई इंक्वायरी होना चाहिए। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের দাবি, নোট বাতিলের ঘোষণার পরেই স্টেট ব্যাংক অফ সিকিমের একাধিক অ্যাকাউন্টে হঠাৎ করে বড় অঙ্কের টাকা জমা হতে শুরু করে। এই টাকার অধিকাংশই কালো। কালো টাকা সাদা করতে সিকিমবাসীর ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করা হচ্ছে। বাড়তি এই টাকার উৎস না জানা পর্যন্ত স্টেট ব্যাংক অফ সিকিমের 52,000 অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে রিজার্ভ ব্যাংক। দুর্নীতির তদন্তে ইতিমধ্যেই এসবিএস এর একাধিক গ্রাহককে নোটিশ দিয়েছে আয়কর বিভাগ। গ্যাংটকে ব্যস্ত রাস্তায় সীতারাম এন্টারপ্রাইজের অফিস। এসবিএস এ নিজেদের অ্যাকাউন্টে 1 লক্ষে বহু লক্ষ টাকা জমা করায় সংস্থার মালিককে তলব করেন আয়কর কর্তারা। এই ঠিক মদের দোকান যেটা দেখা যাচ্ছে, সেই মদের দোকানের পেছনেই নাকি সীতারাম এন্টারপ্রাইজের অফিস। अपना खाता पता सब कुछ उसका ठीक ही ठाक होगा कि करोड़ों रुपए डाला हुआ बैंक में। हम लोग को तो 4.5 लाख का कितना बोला था। সেই অফিসে পৌঁছানোর পর তার ভাই, তার সঙ্গে দেখা হলো, কিন্তু সীতারাম গুপ্তার কিন্তু হদিশ মিলল না। যদিও তার ভাইয়ের দাবি আদৌ নাকি এরকম কিছু ঘটনা ঘটেনি। নোট বাতিলের পর রিজার্ভ ব্যাংকের নির্দেশে অ্যাকাউন্টের কেওয়াইসি নিয়ে কড়াকড়ি করছে সব ব্যাংক। গোটা দেশে এক নিয়ম হলেও সিকিমে অন্য নিয়ম। স্টেট ব্যাংক অফ সিকিমের রানীপুর শাখায় অ্যাকাউন্ট রয়েছে নিমা লেপচার। সরকারি কর্মচারী নিমা লেপচার অ্যাকাউন্টে 16ই নভেম্বর থেকে 22শে নভেম্বরের মধ্যে জমা পড়েছে প্রায় 40 লক্ষ টাকা। আয়কর দপ্তর যখন সেই টাকার উৎস জানার জন্য নিমার খোঁজ করা শুরু করে, তখন ব্যাংকের খাতা থেকে কিন্তু নিমার কোনো ঠিকানাই পাওয়া যায়নি। রানীপুরের নিমা লেপচার মতো রংপুর তাসি গ্যাক্সোর যে এসবিএস এর অ্যাকাউন্ট, সেখানেও নভেম্বরের শেষ সপ্তাহে জমা পড়েছে প্রায় 45 লক্ষ টাকা। কিন্তু আয়কর দপ্তরের আধিকারিকরা ব্যাংকের দেওয়া ঠিকানা থেকে কিন্তু তাসি গ্যাক্সোর হদিশ করতে পারেননি। এ তো সামান্য কয়েকটা উদাহরণ, আসলে অভিযোগের পাহাড়। কি বলছেন ব্যাংক কর্তারা? খোঁজ নিতে গেলাম আমরা। उन लोग एराइज कर रहे हैं तो उन लोग को मालूम नहीं है कि बैंक के अंदर क्या है। बैंक तो अच्छी से चल रहा है। नहीं फ्रीज नहीं है, चल रहा है। तो অভিযোগ অস্বীকার করায় একটু চেপে ধরতেই পালাতে পারলে বাঁচেন ব্যাংক কর্তা। जो बोल रहे हैं ना कि भाई ये सभी हम लेते हैं, ये आप बता दीजिए। जेब छोड़ दो, जेब छोड़ दो। इतना ही नहीं इतना ही जेब छोड़ दो। इतना ही नहीं इतना ही। কালো টাকা সাদা করার বড় অভিযোগ সিকিমের ব্যবসায়ীদের বিরুদ্ধে। সিকিম চেম্বার অফ কমার্সের নেতা ব্যাংককে সার্টিফিকেট দিতে ব্যাংক চেয়ারম্যানের থেকেও এক কাঠি এগিয়ে। यहाँ न तो व्हाइट को किसी को पता न ब्लैक का पता। यहाँ पर जो लोग हैं ऑलरेडी जिनके पास जो पैसा है वही उन्होंने अकाउंट में डाला है। बाहर से कोई भी पैसा सिक्किम में आके ब्लैक का व्हाइट नहीं हुआ है। সিকিমের বিরোধী নেতাদের অভিযোগ, রাজ্যের শাসক দল, ব্যাংক কর্তৃপক্ষ, শাসক দলের ঘনিষ্ঠ বড় ব্যবসায়ী সকলের যোগসাজশের দুর্নীতির আতুরঘর হয়ে উঠেছে স্টেট ব্যাংক অফ সিকিম। তাই এরা সকলেই ঘটনা ধামাচাপা দিতেই ব্যস্ত। সাংবিধানিক রক্ষা কবচকে ঢাল করে পাহাড় প্রমাণ দুর্নীতির সেই অভিযোগে খোদ নর্থ ব্লকেও লেগে গেছে ধুন্ধুমার।
সিকিম থেকে ক্যামেরায় তপন সরকারের সঙ্গে সিজার মণ্ডলের রিপোর্ট 24 ঘন্টা। শ্রমিক ভট্টাচার্যের কাছে আসবো। শ্রমিক বাবু, চারিদিকে বজ্র আটনি, কিন্তু এরকম একটা ফসকা গেরো। দেখুন, এটা তো এখন সকল নজরের মধ্যে এসেছে। আমাদের উদ্দেশ্য ছিল, কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্য ছিল ডিমনিটাইজেশন। ডিমনিটাইজেশনের মধ্যে দিয়ে যে সমস্ত কালো টাকাকে উদ্ধার করে ফেলা যাবে এরকম কেউ কোনোদিন বলেনি। এটা একটা প্রাথমিক পদক্ষেপ মাত্র। কালো টাকার চৌবাচ্চার যে বিরুদ্ধে ছিদ্রগুলো বন্ধ করা দরকার ছিল এরকম একটা পদক্ষেপের ক্ষেত্রে সেখানে একটা বড় ছিদ্র সেটা যে রয়ে গেছে। 8ই নভেম্বরের পরে আজকে হয়তো 1 মাসের বেশি সময় পেরিয়ে গেছে, এই প্রথম এই ছিদ্রের কথা তোমাদের ধন্যবাদ, এই চ্যানেল মানুষের সামনে নিয়ে এসেছে। তো স্বাভাবিকভাবেই কিছু সাংবিধানিক বাধ্যবাধকতা থাকে। নর্থ ইস্ট স্টেটগুলোর ক্ষেত্রেও সে কেন্দ্রে যে সরকারই থাক, কংগ্রেস সরকারও থাক বা বিজেপি সরকার থাক বা শ্রমিকদের সমর্থিত অন্য কোনো সরকার থাক, তাদের দৃষ্টিভঙ্গির একটা ভিন্নতা থাকে, কিছু বাধ্যবাধকতা সেটা থেকে যে এটা অস্বীকার করবার জায়গা নয়। কিন্তু মূল জিনিসটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কিছু মানুষ সেখানে কালো টাকা রাখছেন। তা আমাদের পশ্চিমবঙ্গে তো আমরা দেখতে পাচ্ছি, পশ্চিমবঙ্গে কালো টাকা রাখবার চেষ্টা করছে না। কেউ কেউ যাচ্ছেন, কেউ এখান থেকে সিকিম পর্যন্ত টাকা পৌঁছে দিচ্ছেন, কেউ আবার নিচের দিকে, মানে ছোটখাটো যারা, তারা আবার নিচের দিকে কোঅপারেটিভ খুলে নিয়েছে, লোন দিচ্ছে। তারা কারা? তো এটাই তো সবার কাছে প্রশ্ন, যে এ রাজ্যে যে ব্যাপক অর্থনৈতিক কেলেঙ্কারি হয়েছে। বিভিন্ন সময় অর্থনীতিবিদরা বলেছে যে কেউ কারোর কথায় 72,000 কোটি, কারোর কথায় 1,12,000 কোটি টাকা মতো বাজার থেকে উঠে গেছে চিটফান্ডের কারণে, সারদা, এই বিভিন্ন যে সমস্ত কোম্পানি, রামকৃষ্ণ বিবেকানন্দ যে আছে তাদের কারণে। তাহলে সেই টাকাগুলো তো কোনো জায়গায় যেতে হবে। আমি আসবো আপনার কাছে সুখেন্দু বাবু। একটা একদম পড়শি রাজ্য, সেখানে একটা ব্যাংক যেখানে কেওয়াইসি লাগে না, যেখানে প্যান কার্ড লাগে না, কিছু লাগে না, যেটা ব্যাংকিং রেগুলেশন অ্যাক্টের আওতাতেই পড়ে না। 41 বছর আগে যে চুক্তি হয়েছিল তার পরিমার্জন অথবা সংস্কারের কোনো প্রয়োজনীয়তা অনুভব করেনি কেন্দ্রীয় সরকার। তারই ফলশ্রুতি হচ্ছে আজকে যে কালো টাকাগুলো ওখানে গিয়ে সাদা হয়ে যাচ্ছে। এর জন্য কষ্ট করে হাওলার মাধ্যমে সুইস ব্যাংকে বা পানামাতে পাঠানো দরকার। কাদের টাকা সাদা হচ্ছে ওখানে? যারা কালো টাকার যারা মালিক, তারা, যাদের কাছে প্রচুর কালো টাকা রয়েছে, তারা এই যে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট হোল্ডার আছে, তার ঠিকানা নেই। এটা এরকম একটা অদ্ভুত পরিস্থিতি। আর তুমি সুইস ব্যাংক দিয়ে শুরু করেছিলে। সুইস ব্যাংকের সঙ্গে ভারতবর্ষের সরকারের 2011 সালে অক্টোবরে চুক্তি হয়েছে সুইজারল্যান্ড সরকারের সাথে, যে সুইস ব্যাংকে ভারতীয়দের কত টাকা আছে, গোপন টাকা, তার সোর্স জানাতে হবে। ওরা নানা টালবাহানা করে এড়িয়ে যাচ্ছে। কিন্তু আমার দেশের একটা অঙ্গরাজ্য, সেখানে একটা এরকম একটা অদ্ভুত পরিস্থিতি, যেখানে যে কোনো লোক বাইরে থেকে গিয়ে যে কোনো নামে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, তার কোনো পরিচয়পত্র লাগবে না, কিচ্ছু লাগবে না, ঠিকানা লাগবে না। অতএব কালো টাকা সাদা করা এর চেয়ে বড় সহজ জায়গা। আর শ্রমিক বলছিলেন পশ্চিমবাংলার কথা। হ্যাঁ, শাসক বিজেপি দল পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, রাজস্থানে কোটি কোটি টাকা সব জমি কিনেছে, একেবারে স্বনামে। কিন্তু টাকাগুলো কোথা থেকে আসলো? সেগুলো স্বনামে না বেনামে, এটারও তো তদন্ত হওয়া দরকার। শুধু আমরা নেতাদের বিশাল প্রাসাদক্রম বাড়ি হয়নি 5 বছরের মধ্যে, সরকারের কাছে ঘোষিত তাদের যে আয়, তাদের সম্পত্তির পরিমাণ 100 গুণ বেড়ে যায়নি। পার্টি অফিস, সরকার দল ক্ষমতায় আছে, একটা বড় পার্টি অফিস, সে তো হবেই, সংগঠিত দলের পার্টি অফিস হবে এবং মানুষের এবং হবে, এবং সেটা সভাপতির নামে সরকারে আসার পরে তোমাদের নেতাদের তার আগেও আমি মনে করে দিচ্ছি, তৃণমূল কংগ্রেস এবং জোট ছিল, বহু জায়গা বিজেপি তৃণমূল কংগ্রেস ব্যবহার করে ক্লিশে হয়ে গেছে এগুলো, এই কথাগুলো ক্লিশে হয়ে গেছে। 1 লক্ষ বার বলেছে, যেটা আমি বলছি তুমি শুনে নাও। তোমাদের সরকার ক্ষমতায় আসার পর, না তোমাদের দল ক্ষমতায় আসার পরে, তোমাদের দলের মন্ত্রীদের মেয়েদের বিয়ে হচ্ছে কারো 200 কোটি, কারো 300 কোটি, কারো 100 কোটি। ঠিক আছে, আগেও হয়েছে। না না, আগে হয়েছে, আগের সঙ্গে তোমাদের কোনো পার্থক্য নেই। এখানে আপনি দেখছেন কোনো আইন যখন একটু আগে আলোচনা হচ্ছে, আপনার মুখে হাসি যে একদম পড়শি রাজ্যের একটা ব্যাংক, সেখানে কেওয়াইসি লাগে না, সেখানে প্যান কার্ড লাগে না, কিছু লাগে না, কে টাকা জমা দিচ্ছে, কত টাকা জমা দিচ্ছে, কোনো তার কোনো প্রামাণ্য তথ্যই নেই। এখন এটা তো চুক্তি যা আছে আমাদের, সিকিম যখন অন্তর্ভুক্ত হলো, ওরা তো অনেক পরে অন্তর্ভুক্ত হয়েছে, ফলে সেই চুক্তি অনুযায়ী আছে। কিন্তু সেখানকার রাজ্য সরকার, তার নিয়ন্ত্রণ আছে কিন্তু এই ব্যাংকের উপর, আর রাজ্য সরকারের উপর কিন্তু নিয়ন্ত্রণ আছে দিল্লির সরকারের, এটা ভুলে গেলে চলবে না। যে কারণে এইটা যে প্রথমেই আসলো তা না, অর্থমন্ত্রকের কাছে এই সংবাদ পৌঁছানোর পর অর্থমন্ত্রক অনেকগুলো অ্যাকাউন্ট সিল করেছে। করবার পর এই সরকারেরই স্বরাষ্ট্রমন্ত্রক থেকে আবার বলা হয়েছে যে না, ওখানে এইসব অ্যাকাউন্টগুলো আপনারা সিল করতে পারবেন না, তাতে ওখানে ভয়ঙ্কর সামাজিক এবং রাজনৈতিক অস্থিরতা দেখা দিতে পারে। ফলে এটা যে নজরে ছিল না তা নয়।
আমরা প্রথমেই বলেছিলাম যে রাস্তা ধরে হাঁটলে আসল কালো টাকাটা উদ্ধার হবে, সে রাস্তায় হাঁটতে আমাদের দেশের সরকার রাজি না। 90% টাকা বিদেশে, সেখানে হাত দেবো না। আমাদের দেশে যে টাকা কালো টাকা হিসেবে আছে, বাড়িতে খুব কম লোক রাখে, 2-4 জন রাখতে পারে, মূলত টাকাটা সেটা খাটছে, হয় বাজারে খাটছে, অথবা জমি বাড়িতে চলে গেছে, অথবা গয়নায় চলে গেছে। তাহলে এই যে বিপুল পরিমাণ কালো টাকা যা বিদেশে আছে সেটাও নেওয়া হলো না, তাহলে কেন মানুষকে লাইনে দাঁড় করানো হলো? এই প্রশ্নটা কিন্তু খুব স্বাভাবিক। লাইনে দাঁড় করানো হচ্ছে একটাই কারণে, আমাদের দেশের ব্যাংকগুলো থেকে 11.5 লক্ষ কোটি টাকা লুট হয়েছে, জাস্ট লুট। বেকার অটোওয়ালা, সে যদি 3টে কিস্তি না দিতে পারে তার অটো টেনে নিয়ে চলে যায়। আর এখানে প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করলে বা সরকারকে জিজ্ঞাসা করলে ব্যাংকের আইন দেখান যে না, ওদের নাম প্রকাশ করা যাবে না। এই লুট যা হয়েছে, ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যাচ্ছে, তাই আমার আপনার পকেট থেকে টাকা নিয়ে ব্যাংকে ভরা আসবে। এবং শ্রমিক লাহিড়ী যে প্রসঙ্গটা তুললেন, যে যখন এই বিষয়টা সম্পর্কে একটু নড়ে চড়ে বসে রিজার্ভ ব্যাংক, যখন বেশ 52,000 অ্যাকাউন্ট, অর্থমন্ত্রক যখন 52,000 অ্যাকাউন্ট থেকে টাকা তোলাটা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়, সেই সময় এগিয়েও কিন্তু রাজনাথ সিং এর চিঠিতে পিছিয়ে আসতে হয়। একটা ছোট্ট বিরতির পর ফিরছি আমার 24-এ, সঙ্গে থাকুন 24 ঘন্টা।